এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আর আমরা বঙ্গবন্ধুর খুনিদের আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বসির আল হোসাইন নামে এক ব্যক্তি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। এভাবেই খামে ভরে ঘুষ নেন ওসি। টাকার অঙ্ক কম বেশি যাই হোক না কেন, খামের মাধ্যমেই লেনদেন চলে তার। বিভিন্ন সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানির নানা অভিযোগ থাকলেও খামে ভরে ঘুষ লেনদেনের প্রমাণ হিসেবে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের জীবনের নিরাপত্তার চেয়ে ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু থানায় একটি জিডি করেছিল। দর্শক, এবার ব্যারিস্টার সুমন সাহেব সেই ছাগল কাণ্ডের মতিউরের ঘটনাকে কেন্দ্র করে তাকে হুমকি দমকি এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে। দর্শক, এই সমস্ত তথ্যগুলা এবার নতুন করে বেরিয়ে আসতে এর সাথে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপ কিছু পুলিশ সদস্যরাও জড়িত রয়েছে। দর্শক, ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হচ্ছে, কেনই বা তাকে সরিয়ে দিতে চাচ্ছে? কারণ তিনি কি অনেকের দুর্নীতির পথের কাটা হয়ে তাহলে দাঁড়িয়েছে? দর্শক, ব্যারিস্টার সুমন সাহেব কোন কোন পুলিশদের কথা বলেছে সেই পুলিশদের লিস্টটি আপনাদের সামনে আমরা শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা সংসদে আমরা হানিফ সাহেবের একটি বক্তব্য শোনাই মতিউর সেই কাণ্ড সম্পর্কে। একটা গরুর দাম 1 কোটি টাকায় বিক্রি হয়েছে, একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো 120 কেজি হবে, যাকে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে। এটা কারা করতে পারে? যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে। বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে বন্ধ করা উচিত। দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং প্রকিউরমেন্ট ওয়ার্কে 2018 সালে 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে। সরকারি কর্মচারী আইন 2018 এটাই এই ধরনের কর্মকর্তাদেরকে দুর্নীতি এবং অপরাধ করতে উৎসাহিত করেছে। দুর্নীতিটাই আমাদের সমাজের আমাদের সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। তারপরে আমরা কিন্তু এখনো সেই দুর্নীতিটা আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই। আজকে যখন বাজারে অস্থিতিশীল দেখা যায়, বাজারে আমরা দেখি যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়। এর একটাই কারণ, বাজার আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি সেই বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে, তাহলে সেই বাজার কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। আপনি দেখেছেন এবারে কুরবানি ঈদের সময় ছোট্ট দুটি ঘটনা যেটা নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। একটা গরুর দাম 1 কোটি টাকায় বিক্রি হয়েছে, যার মাংস হবে 1400 কেজি, অথচ তাহলে পার কেজিতে প্রায় 7000 টাকা কেজি করে পড়ে। এটা কারা কিনলো? কেন কিনলো? এটা বৈধ উপায় যাদের, তারা এইভাবে টাকা খরচ করে কিনতে পারে না। এটা অবৈধ যাদের উপায়, তারা এই ধরনের এইভাবে খামখেয়ালি করে কিনতে পারে। একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো 120 কেজি হবে, যাকে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে। এটা কারা করতে পারে? যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে। বৈধ আয় কখনো এইভাবে টাকা পানিতে ফেলতে পারে না। বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে বন্ধ করা উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালের নির্বাচনেই সরকারের প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে আমরা দুর্নীতিকে বরদাস্ত করব না। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দফায় দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে, তারপরে কেন দুর্নীতি হবে? আজকে যখন দুর্নীতির কথা ওঠে, প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে দেখায় রাজনীতিবিদদের দিকে, যে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত। এটাই আমাদের দেশে প্রচলন আছে। অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদ সদস্য আছেন, মানে স্পিকার, একমাত্র মন্ত্রী ছাড়া আর কোনো সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই, তাদের সিক্রেটারি অথরিটি নাই। তারা কিভাবে দুর্নীতি করবে? দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং প্রকিউরমেন্ট ওয়ার্কে, তো সেখানে একজন রাজনীতিবিদের সুযোগ কোথায় দুর্নীতি করার, যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকে? আমরা সেই কারণে আমরা বলতে চাই যে আপনি দেখুন 2018 সালে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক তথ্য এসেছে, ওখানে প্রায় 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে। কি পরিমাণ এটা তো অভিযোগ জমা হয়েছে, এরকম হাজার হাজার মতিউর এখন যারা দুর্নীতির অভিযুক্ত এরকম আছে। আমাদের ধারণা ছিল মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে
সুযোগ সুবিধা দিয়েছেন, দফায় দফায় বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তারপরে দুর্নীতি আমাদের কমানো সম্ভব হয় নাই। আমরা দুর্নীতি বিধিবিধানকে বরং আরও নমনীয় শিথিল করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল, যেটা 2018 সাল এবং সরকারি চাকরি আইনের উল্লেখ করা যায়। এটার কারণেই আমরা বর্তমানে বিধিমালার দুর্নীতি কর্মচারীদেরকে চাকরিতে বহাল রাখার সুযোগে কেবল রাখা হয়নি, বরঞ্চ পদোন্নতি প্রদান এবং সসম্মানে অবসর যাওয়া, পেনশন সুবিধা দিয়ে পাওয়ারও সুযোগ এখানে রাখা হয়েছে। এমনকি বিধিমালায় দুর্নীতির পুনরাবৃত্তি অর্থাৎ একাধিকবার দুর্নীতি করার সুযোগ রাখা হয়েছে। মাননীয় সদস্য 2 মিনিট জি। সরকারি ঘুষ গ্রহণের প্রবণতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও ঘুষ গ্রহণের এই বিধিমালাকে দুর্নীতির সংজ্ঞাভুক্ত করা হয়নি। এছাড়া দণ্ডের বিধানের ক্ষেত্রে বৈষম্য আছে। আপনি লক্ষ্য করবেন মাননীয় স্পিকার, কর্মরত ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও নামমাত্র দণ্ড দিয়ে তাকে চাকরিতে বহাল রাখার সুযোগ আছে। অপরদিকে নন ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরিতে বহাল রাখার আর কোনো সুযোগ থাকছে না। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ওখানে যদি দুর্নীতির অভিযুক্ত হয়, প্রমাণিত হয়, তাহলে বাধ্যতামূলক অবসর প্রদান এবং পেনশন প্রদানের কোনো সুযোগ রাখা হয় নাই। আমরা আবার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখি জাতীয় পর্যায়ে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি যদি মামলা হয়, তাকে গ্রেপ্তারের জন্য কারো পারমিশন লাগে না। অথচ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী একই ধরনের যদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়, তাকে গ্রেপ্তার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রমাণোদন লাগবে। এই যে সরকারি কর্মচারী আইন 2018, এটাই এই ধরনের কর্মকর্তাদেরকে দুর্নীতি এবং অপরাধ করতে উৎসাহিত করেছে। কোনো সরকারি কর্মচারী ফৌজদারি অপরাধের শাস্তি 1 বছরের কম হলে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন না। তাকে তিরস্কার, পদোন্নতি স্থগিত, পদোন্নয়ন জাতীয় বিভাগীয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে, যা সুশাসনের সহায়ক বিধান নয়। অথচ স্থানীয় প্রতিনিধিকে এরাই আবার তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে। মাননীয় স্পিকার, এই বৈষম্যমূলক আইনের কারণেই কিন্তু সরকারি কর্মচারীর মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে দুর্নীতি কমিশন বাধাগ্রস্ত হচ্ছেন। এটা কার্যত অপরাধী সুরক্ষার আইন হিসেবে বিবেচিত। আমার প্রশ্ন থাকবে এই সুরক্ষা আইনটি আবার পুনর্বিবেচনার জন্য। আমাকে 2টা মিনিট সময় দেন, আমি 2টা খালি প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই। এই দুর্নীতি দমন করতে হলে আমাকে প্রথমে ভোগের রাস্তা বন্ধ করতে হবে। ভোগের রাস্তা বলতে যেমন রেজিস্ট্রি অফিস, গাড়ি শোরুম, স্বর্ণালঙ্কা দোকান, এখান থেকে প্রতি মাসে আপনি শেষে যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য কৈফিয়ত চাওয়ার ব্যবস্থা করা হোক। দ্বিতীয়ত, গাড়ি শোরুম এবং স্বর্ণালঙ্কারে একইভাবে প্রতি মাস শেষে ওখান থেকে তালিকা নিয়ে যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আয়ের বৈধ উৎস নেওয়া হোক। আমার বিশ্বাস তাহলে পারে এই অবৈধ আয়কারীরা এইভাবে ক্রয় করার সুযোগ পাবে না, তাদের ভোগ বিলাসে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় আর প্রস্তাব হচ্ছে চাকরিতে নিয়োগের সময় হলফনামা দিতে হবে। এটা আমাদের এই সরকারি আইন ছিল, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীকে হলফনামা দেন নাই। একজন রাজনীতিবিদ নির্বাচনের সময় তাকে হলফনামা